বন্ধ আছে তো সব, কোথায় ইউনিভার্সিটি ঢুকে বসে আছে, বা কোথায় সাতটা ঢুকে বসে আছে, বা কোথায় টিকটিকি ব্যাংক ঢুকে বসে আছে, মন্দির কর্তৃপক্ষকে পরিষ্কার করতে হবে এলাকা। সুতরাং 1 তারিখ থেকে 1 জুন থেকে মন্দির মসজিদ গুরুদ্বারা পূজা এট এ টাইম 10 দিনের বেশি নয়। বড় পুজো উৎসব বড় কমিটি এগুলো এখন কিছু হবে না, রিলিজিয়াস অ্যাসেম্বলিটা হবে না, কিন্তু আস্তে আস্তে হলুক, আস্তে আস্তে মানুষ নিজের মন সন্তুষ্ট করার জন্য যা করিয়া, কারণ ওগুলো শুকিয়ে গেছে প্রায়। আমরা সব ধর্মকে ভালোবাসি, সব সম্প্রদায়কে ভালোবাসি, আস্তে আস্তে যারা আস্তে আস্তে চলে আসুক, অ্যাসেম্বলি হওয়া যাবে না। নিজেরা ভলেন্টিয়ার রাখুন, দরকার লোকাল পুলিশ স্টেশনের সাথে কোঅর্ডিনেশন করি। এটা 1 তারিখ সকাল 10টা থেকে, নট বিফোর দ্যাট। এবং প্রথম খুলছি বলে অনেক দিনভাবে পুজো হচ্ছে বলে একটা যোগ্য করে, এখন মনে রাখবেন পয়সাটা ম্যাটার নয়। যে যজমানরা আসলো অনেকে পুজো দিল একসাথে, অনেক টাকা দিলে এটা করতে যাবে না, অল্প অল্প করে করবে। এটা আমার মনে হয়েছে বলে, কারণ ট্রেনে যদি হাজার হাজার লোক একসাথে যাতায়াত করতে পারে, তাহলে মন্দিরটাও খুলতে পারে, মসজিদটাও খুলতে পারে, গুরুদ্বারাটাও খুলতে পারে, গির্জাটাও খুলতে পারে, দরগাটাও খুলতে পারে। এটা আমার মনে হয়েছে এবং আমি আশা করি ভারত সরকারও নিশ্চয়ই এই সম্বন্ধে ভাববে। তাই বড় উৎসব ভারত সরকার যেটা বলছে অ্যাসেম্বলি, রিলিজিয়াস অ্যাসেম্বলি না, আমি রিলিজিয়াস অ্যাসেম্বলির কথা বলছি না। আর এটা কাল থেকে 1 তারিখ থেকে হবে, তার কারণ যেহেতু 30 তারিখ পর্যন্ত লকডাউন করা আছে এবং তাছাড়া ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এগুলো পুরো এলাকাটা স্যানিটাইজ করতে হবে, এটা মাথায় রাখবেন। এটা আমি আপনাদের কাছে বললাম। এটা আমি একটা মানুষ, আমার মানবিকতা আমার সবচেয়ে বড় ধর্ম। সুতরাং আমি মনে করি আসুন আমরা মানবিক করি, সবাই মিলে মিলেমিশে কাজটা করি এবং যারা ধর্মগুরু তারা ব্যাপারে নিজের নিজের দায়িত্ব পালন করবেন। নিজের নিজের দায়িত্ব না পালন করলে কিন্তু আমাদের লকডাউন আইনি যেতে হবে। এটা কিন্তু আমাকে যেতে বাধ্য করবেন না, এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে। কোনো কিছু একতরফা হয় না, দুতরফাই করতে হবে। 1 তারিখ থেকে আরেকটা জিনিস হবে, চা দুধ 100% খুলে যাবে, শ্রমিক কাজে যোগদান করবে। কারণ অনেক শ্রমিক ধরুন আনন্দবাড়ি সেক্টর যখন বলেছিল টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করতে, তারা কিন্তু পাচ্ছেও না। আপনি সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে, তার শ্রমিক কি বলবে? তারা তো বলতে পারে না ভয়। অনেক সাংবাদিকেরও চাকরি চলে গেছে এই সময়। যাই হোক, আমি যেটা বলছি 100% চা দুধ চালু হবে এবং 8ই জুন থেকে 7 দিন টাইম দিচ্ছে, অফিস কমিটিগুলো পরিষ্কার করতে হবে, লোকজন জোগাড় করতে হবে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর 100% কাজে জয়েন করবে ফ্রম 8ই জুন। স্কুলগুলো এই জুন মাসটা পুরো বন্ধ থাকবে, আইসিডিএস সেক্টর বন্ধ থাকবে। মিড ডে মিল এবং আইসিডিএস সেক্টরে যেটা থাকবে সেটা আমরা কাটিয়ে। যারা বাইরে থেকে আসছেন তাদের সবাইকে বলবো, গ্রামের মানুষকে, শহরের মানুষকে, পাড়ার ছেলে মেয়েদের বলবো পাড়ায় পাড়ায় নজর রাখবো। কলকাতাতেও কতগুলো জায়গায় একটু বেশি বেড়েছে, কারণ কলকাতার বিভিন্ন জায়গা থেকে লোক আসে। এটা ভাববেন না শুধু গভর্নমেন্টের একটা দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে। একটা বস্তিতে খুব বেশি হয়েছিল, বেড়ে গেছে বস্তিতে, তাই তো? তারা তো কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু বিল্ডিং এ বেশি হচ্ছে। ফলে কি হচ্ছে, নিশ্চয়ই বাইরে বাইরে মেলামেশা হচ্ছে এবং বাইরে বাইরে ধরুন সবাই মেলামেশা করে না, বাট একজন বললেই হয়ে গেল। ফলে বিল্ডিং গুলো টেক কেয়ার করুন। আপনার এলাকায় এক্ষুনি কাউকে ঢুকে, ধরুন কি হচ্ছে, আমার বাড়িতে হয়তো 10টা হোম ডেলিভারি করে দিয়ে যাচ্ছে, এইটা একটা সিস্টেম করুন। আমি হোম ডেলিভারি করার জন্য দোষ দিচ্ছি না। আপনাদের যে বিল্ডিং এর অফিসগুলো আছে, হোম ডেলিভারিটা যার নামে আসছে বা অর্ডার দিচ্ছে, আপনি একটু নিচে রাখুন না। যেটা সঙ্গে সঙ্গে খাবার নয়, সেটা আপনি 6 ঘন্টা রেখে নিন না জিনিসটা, আপনার নাম লেখা থাকবে। আপনার তো কেয়ারটেকার কেউ না থাকে, সেটা লেখে রাখবে। একটা বক্স করে দিন বা দুটো টেবিল করে দিন, 3-4 টেবিলে রাখবেন, না পেয়ে। আর যেখানে ছোট ছোট বাড়ি আছে তাদের নিচে রাখবেন, নিচে কেউ না তাদের কেয়ারটেকার আছে। আর খাবার জিনিস হলে আপনি যখন প্যাকেটটা নেবেন, আমরা একটু কিছু ভালো করে একটু অল্প একটু রেখে ওপরটা একটু কিছু দিই, কিন্তু ওপরে কোনো ডিজাইন থাকে সেটা নষ্ট হয়ে যাবে, গরম খাবার থাকে না, বাড়িতে থাকতে পারে। এটা জাস্ট দেখুন, আমি যে সব জানি আমি জানি না, বাট আমার মনে হয়েছে বলে আপনাদের আমি বললাম।
গ্রামে গ্রামে বাইরে থেকে যারা আসছে তাদের আমরা স্কুলে যতটা পারছি অত তো লক্ষ লক্ষ জায়গা আমাদের নেই। আমরা গ্রামে গ্রামে চেষ্টা করছি স্কুলগুলো কোয়ারেন্টাইন করার জন্য। তারা 7 দিন থাকবেন ওখানে, তারপর আমরা টেস্ট করবো, কারণ সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। টেস্ট করে যদি আমরা দেখি 10 দিনের দিন সে নেগেটিভ হচ্ছে আমরা বাড়ি বাড়ি, আর যে পজিটিভ হবে মায়ের ভাবে সে কোয়ারেন্টাইন সেন্টারে থাকবে, তাদের কেউ মতো ব্যবস্থা করবো। কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে মানুষ চিন্তা করবেন না, আমাদের গ্রামে এটা যাতে না ছড়ায় তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এবং আমার স্কুলগুলো সবচেয়ে বড় করে আমার শিশুরা পড়ে, বড়রা পড়ে, এগুলো আমাদের সব আলাদা করে সমস্ত স্যানিটাইজ করতে হবে ভালো করে। সেদিন একটা আমার মেয়েদের জন্য রাখলাম, কারণ অনেকে এসে গেছেন, অনেকে আবার করোনা নিয়ে এসে গেছে। আগে দেখছিলেন বাইকটা 24 টাকা, আমরা বেরোলো 26 টাকা, আগে হয়েছে 200 টাকা, এমনি হয়নি, বাইরে থেকে আসছে তো হচ্ছে। আমি তো আমার বাইরের শ্রমিকদের দোষ দেবো না, যারা ট্রিটমেন্ট করেন তাদের দোষ, তারা কেন টেস্ট করেন? আমার এখানে যারা শ্রমিকরা ছিলেন তাদের তো কোনো অসুবিধা হয়নি, তাহলে আমাদের শ্রমিক ভাই বোনেরা যেখানে ছিল তাদের কেন সুরক্ষিত দাও, তাদের কেন ট্রিটমেন্টটা করো? তাহলে তো আমার এখানে সেখানে এই রোগটা করতে হতো। যাই হোক, কালকে 25 লোক এসছে, ডিএমও তাদের সাথে মধ্যে চেষ্টা করছে এসপিরা, ভিডিওদের আমি বলবো, এবং সিএমওএস বিএমওএস থেকে শুরু করে টাস্ক ফোর্স করে দিয়েছি। তারা তাদের মতো দেখবেন, যদি কেউ বাড়ি থেকে খাবার খেতে চান কোনো অসুবিধা নেই, তার বাড়ির লোক আসবে, বাইরের থেকে রোজ স্যানিটাইজ করবে, সেখানে খাবার রেখে যাবে, তিনি নিয়ে নেবেন। কিন্তু বাড়ির লোক অনেক দূর থেকে দেখতে হবে, বাড়ির লোকের সামনে নেওয়া যায় না, মিক্স আপ করা যাবে না। বাড়ির লোকেদের বাঁচাবার জন্য আপনারা শিখান, এটা আপনারা রাগ করবেন বা দুঃখ করবেন না। এটা হয়ে গেল। এবার আসি আমি যেটা আমফানের ব্যাপারে আপনাদের বলি, এই মে জুন মিলিয়ে আমরা টোটাল 6,250 কোটি টাকা ইনকাম নেই, কিন্তু 3 মাস 6,000-6,500 কোটি টাকা লাগে শুধু গভর্নমেন্টের স্যালারি পেয়েছে, 1 পয়সাও আর্নিং নেই, শুধু বার্নিং। অবিলে প্রচুর কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে, তা সত্ত্বেও বলি আমরা অনেক ম্যানেজ করে এই মে জুন পর্যন্ত আমরা প্রায় 6,250 কোটি টাকা আমরা ছাড়ছি। কারণ আপনারা সবাই জানেন এ মাসের 20 তারিখে ভয়ঙ্কর ঝড়ে আমাদের কয়েক ঘন্টার মধ্যে মানুষ খুব কষ্টে আছে, প্রায় 6 কোটি মানুষ, বাংলার যদি 10 কোটি হয় সব মিলিয়ে 6 কোটি মানুষ ডাইরেক্টলি এফেক্টেড হয়েছে আমফানের ঝড়ে তাণ্ডবে, আর 10 কোটি মানুষ কোনো না কোনো ভাবে এফেক্টেড হয়েছে। মানুষ খুব কষ্টের মধ্যে আছে। রাজ্যবাসী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সর্বরকম সাহায্য করার জন্য সবাইকে অনুরোধ করছি, আমরাও করছি। এসেন্সিয়াল ডিপার্টমেন্ট সবাই কাজে জয়েন করে গেছে অলরেডি। দুর্গতদের সাহায্য করার জন্য আমরা একটা কাজ তহবিল করেছি। আমি মিডিয়ার থ্রুতেও, প্রিন্ট মিডিয়ার থ্রুতেও সবাইকে বলবো, আপনারা অনেকে ডিজিটাল করেন, আপনারা সোশ্যাল মিডিয়া করেন, আপনারা টুইটার করেন, ফেসবুক করেন, আপনারা একটু অ্যাপ্লি করবেন যদি আমরা সাহায্যটা পাই, কারণ আমরা 1 লক্ষ কোটি টাকার ওপর তাণ্ডব হয়ে গেছে। এছাড়াও টাকা পয়সা দেওয়া ছাড়াও বিপন্ন মানুষদের জন্য অর্থ ছাড়াও ত্রাণ সামগ্রীও বাড়াতে পারে। যদি ত্রাণ সামগ্রী বাড়াতে হয় ওই করে বললেই হয়ে যাবে, কারণ ওখানে তো আছে। আর সুতরাং আপনারা কোনো ইনফরমেশন পেলে আপনারাও আমাদের দিতে পারেন, আপনারা প্রমাণ রেগুলার আসে, যদি কোনো ইনফরমেশন থাকে সময় দরকার একটা টাইম করে আমার অফিস থেকে আপনাদের সাথে একটা যোগাযোগ বিকেলে ফিরে করে নিন, যদি কারো কাছে যদি ইনফরমেশন থাকে দেখে নিন। তাহলে জামা কাপড় দেওয়ার পুরো দেবেন না, কারণ পুরোনো জিনিস মানুষ আজকাল নেয় না। আর আমি আগে দেখতাম পুরোনো জিনিস নিয়ে পরে সেগুলো বিক্রি করি, প্লিজ এটা দেওয়ার দরকার। মানুষকে দিতে হলে 5 টাকা একটা দিন ভালো দিন, টিপল দিন, বেবি ফুড দিন, চাল দিন, ডাল দিন, আলু দিন, যা পারবেন চিড়ে দিন, গুড় দিন, বই খাতা পাল্টে দিন। দরকার আমার ছেলে মেয়েদের বই খাতা নষ্ট হয়ে গেছে বিভিন্ন ক্লাসে, একটা করে কিডস ব্যাগ তৈরি করে দিন না, একটা করে স্কুল ব্যাগ তৈরি করুন। স্কুল ব্যাগের মধ্যে নোটবুক, পেন, পেন্সিল, ড্রয়িং খাতা, একটা ক্লাসের বই, 5 এর বইটা আলাদা,
6 এর বইটা আলাদা, 7 এর বইটা আলাদা, 9 এর বইটা আলাদা, 8 এর বইটা আলাদা, 11 এর বইটা আলাদা, 12 এর বইটা আলাদা। যারা করেন, অনেক মানুষ এগুলো করেন, তারা দিন না আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের সঙ্গে একটু পৌঁছে দিতে পারি। এগুলো তো আমরা ঘরে রেখে দেবো না, এটা ভিডিও করতে যাবো, আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। আপনাদের এই গান বাংলার মানুষের জন্য আশীর্বাদ হয়ে থাকবে, প্লিজ চেষ্টা করুন। বৃহৎ আমি আপনাদের যেটা বলছিলাম যে প্রায় ৬,২০০ কোটি টাকার মতো আমরা ইতিমধ্যেই ছাড়বার ব্যবস্থা করেছি। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভান্স বলেছিলেন ১,০০০ কোটি টাকা দিয়ে, এছাড়াও আমরা ১,০০০ কোটি টাকা একটা দিয়েছিলাম প্রথমেই, কিন্তু আমরা দেখছি কিছু হচ্ছে না, বা যেভাবে প্রতিবছর কাজটা রয়েছে ইমিডিয়েট এখন থেকে কাজ করার জন্য ইমিডিয়েটলি আমরা ৬,২০০ কোটি টাকার একটা ফান্ড ইমিডিয়েট ব্যবস্থা করেছি। হাউস বিল্ডিং অ্যাসিস্ট্যান্স আমি আপনাদের আগেই বলেছিলাম আমরা ২০,০০০ টাকা করে দেব। আমরা ইমিডিয়েট ৫ লক্ষ পরিবারকে ২০,০০০ টাকা করে আজকেই দিচ্ছি। অনেক পরিবারকে, লক্ষ পরিবারকে আজকে দেবো, আপনাদের সামনে ডাইরেক্ট চলে যাবে দেখুন। আর ২০,০০০ এখন পাবেন। আর একটা ব্যবস্থা করা হয়েছে বুদ্ধি করে, আর ২৮,০০০ টাকাটা আপনারা পাবেন ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে। এই ওয়েস্টটা ধরে রাখা হয়েছে, এটা আপনি পাবেনই, অর্থাৎ ৪৮,০০০ টাকা করে ৫ লক্ষ পরিবার যাদের ঘর নষ্ট হচ্ছে পাবেন। ২০,০০০ টাকা আমরা গভর্নমেন্ট থেকে এমনি দিচ্ছি বিনা পয়সায়, বিনা এতে। আর ২৮,০০০ টাকাটা আপনি ১০০ দিনের কাজের মধ্যে আপনি ওয়েজ হিসেবে পাবেন, এটাকে আমরা আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। ৪৮,০০০ টাকা করে ৫ লক্ষ পরিবার, পরে আরো ৫ লক্ষ পরিবার পাবেন, ১০ লক্ষ পরিবারকে। এটা হচ্ছে বাড়ির জন্য। ম্যাডাম আপনি শুরু করে দিতে পারেন, আপনি আমি একটু পরে করছি শুরু। ২ হচ্ছে ২০ লক্ষ ফার্মার চাষিকে আমরা যেমন কৃষক বন্ধু দিই, বছরে দুবার করে ৫,০০০ টাকা দিই হেক্টর প্রতি, বা যাদের তার কম আছে সেখানে মিনিমাম টাকা যেটা আমরা বলেছি সেটা নিয়ে দিই, বা কৃষক বন্ধু বা শস্য বীমা আছে, কৃষক আছে, তারা যেগুলো পাচ্ছে সেগুলো পাবে। প্লাস আমরা ৩০০ কোটি টাকা ছাড়ছি ২০ লক্ষ ফার্মারদের জন্য, আর একটা এক্সট্রা অনুদান দেওয়ার জন্য। এবং এটা একটা হিসেব ধরা হয়েছে, ইচ ফার্মার অ্যাভারেজ ১৫০০ টাকা পাবে, যেটা ৩০০ কোটি টাকা রাখছি। এগুলো কৃষক বন্ধু, শস্য বীমা, হেক্টর প্রতি যে টাকা পায় সেগুলো বাদ দিয়ে এক্সট্রা। এখানে আমরা ৩০০ কোটি টাকা দিচ্ছি। একর প্রতি, হেক্টর প্রতি না, একর প্রতি। এবার হচ্ছে এখানে আমরা ৩০০ কোটি টাকা রেখেছি, আজকে দেবো কিছু, তাই তো। এবং পানের বরজের জন্য আমরা ২০০ কোটি টাকা রেখেছি। ৫,০০০ টাকা করে আমরা মেটেরিয়াল কস্ট দেব, আর ১৫,০০০ টাকা করে আমরা কি করবো, আমরা ১০০ দিনের কাজের থেকে ওই ১৫,০০০ টাকা করে কাজের মধ্যে দিয়ে আমরা ওয়েজ গ্যারান্টেড করব। তাহলে কি হবে, অ্যাটলিস্ট সে ২০,০০০ টাকা করে পাবে, তার পানের বরজটাকে সে দাঁড় করাতে পারে। একটা ভালো প্রশ্ন নেই, দুটো কিন্তু এক হবে না। এই নেওয়া চিন্তা করতে শুরু করবে তা নয়। বাড়ির অনুদান প্রথমে ৫ লক্ষ করবো, কারণ আমাকে সার্ভে করতে হয়েছে, পরে আরো ৫ লক্ষ করবো, তারপর বেশি হয়ে দাঁড়িয়ে যাবে। আমরা চাই না কোনো মানুষ ক্ষতিতে থাকুক। এক হচ্ছে প্রথমে ২০,০০০ দেবো, আর ২৮,০০০ টাকাটা হচ্ছে ১০০ দিনের কাজে গ্যারেন্টি করে দিচ্ছি, যেটা ওয়েজের মধ্যে দিয়ে পেয়ে যাবে, বাড়িতে কাজে লাগাতে হবে। পানির খরচ তেমনি ৫,০০০ টাকা করে কুড়ি দেবো ১ লক্ষ পানির খরচের লোককে। প্লাস আমরা যেটা করবো ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে তারা যদি আরো ১৫,০০০ টাকা পায়, সেটা ১০০ দিনের কাজ আমরা গ্যারেন্টেড করবো ওই। এটার জন্য রাখা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা, অর্থাৎ টোটাল এই তিনটেতে মিলিয়ে হলো ২,৯০০ কোটি টাকা। এবার হচ্ছে টিউবওয়েলের জন্য দিয়েছি ২৫০ কোটি টাকা। ইরিগেশন ইমপ্যাক্ট আপনারা জানেন নদী অনেক বাঁধ ভেঙে গেছে, ২০০ কোটি টাকা ইমিডিয়েট দেওয়া হচ্ছে। রিপেয়ার অফ ডিস্ট্রিক্ট এন্ড স্টেট রোড পিডব্লিউডি ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। স্কুল বিল্ডিং, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট অনেক জায়গায় ভেঙে গেছে ১০০ কোটি। রিপেয়ার অফ রুরাল গ্রামীণ রাস্তা ১০০ কোটি। পোল্ট্রি, গোটারি, ক্যাটেল, ডাকরি এইসব জন্য ১০০ কোটি টাকা রাখা হয়েছে এআরডি ডিপার্টমেন্টের জন্য। ফিশারিজকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য মৎস্যজীবীদের
বা মৎস্যজীবী ওই সংস্থায়, ফিশারি সংস্থায়, মৎস্য দপ্তরে 100 কোটি টাকা রাখা হয়েছে। এবং হর্টিকালচার, আপনারা জানেন বিভিন্ন ফল ফুল এরা তৈরি করে, তাদের জন্য 100 কোটি টাকা রাখা হয়েছে। অর্থাৎ এখানটায় রাখা হয়েছে আরো 1500 কোটি টাকা, 1550 কোটি টাকা। অর্থাৎ আগের তিনটে মিলিয়ে 2900 কোটি টাকা প্লাস এখনকার যেটা বললাম 2900 কোটি টাকা। ডিপার্টমেন্টাল ওয়ার্ক 1550 কোটি টাকা, টোটাল হচ্ছে 4450 কোটি। এটা সময় একটা লিস্ট করে সবাইকে দিয়ে দিয়ে যদি বুঝতে না পারে। এরপর হচ্ছে এই মাসে আপনারা জানেন জুন হয়ে গেল, জুন হবে, তাই এটা ছাড়াও অ্যাডিশন আমাকে যেটা ছাড়তে হবে সেটা হচ্ছে কৃষক বন্ধু স্কিমের জন্য 800 কোটি টাকা আগের মাস, এই মাস, জুন মাসে ছাড়তে হবে, ছাড়তে শুরু করেছি আমরা। আর জয় বাংলা স্কিম যেটা তপশিলি বন্ধু, জয় জহর, অন্যান্য পেনশন স্কিম, এর জন্য আমরা 1000 কোটি টাকা 50 লক্ষ বেনিফিশিয়ারির জন্য 2000 করে প্রতিজন পাবে। এটা জুন এন্ড জুলাইয়ের জন্য অ্যাডভান্স ছেড়ে দিলাম। তাহলে টোটাল আমার কি হলো 6250 কোটি টাকা। ঘরে কিচ্ছু নেই, কিন্তু খালি খালি বসে আছে। তা সত্ত্বেও হয়তো একটা অন্ন ছিল, সেই অন্নটাই ভাগ করে খাওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারছেন কত কষ্ট সময়, কত কষ্টের মধ্যে আমরা করছি, তাই সবার থেকে সাহায্য চাইছি। একটা জিনিস আপনারা শুনলে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে 8 দিনের মধ্যে, তার মধ্যে 2 দিন ধরুন আমরা কেউ ঢুকতে পারিনি, অত ডিজাস্টার 2 দিন। একদিন প্রধানমন্ত্রী এসেছিলেন, সেদিনটা কেউ কোনো কাজ করতে পারেনি, প্রধানমন্ত্রী সিকিউরিটির জন্য তার আগের দিন থেকে 1.5 দিন, বাদ দিন 3.5 দিন, হাতে থাকলেও 4.5 দিন। এই 4.5 দিনের মধ্যে আমরা WBSEDC, যেটা আমাদের স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের 273টা সাবস্টেশন আমরা কিন্তু রেস্টোর করে ফেলেছি। I salute to my all power কর্মী এবং লিডার সকলকে। 80% restored in 6 districts and 100% 10 districts। বাকি আছে এখন যেটা পূজালি and গাইঘাটা to be restored today, কারণ ওখানে বেশি জল জমে গেছে বলে প্রবলেম আছে। গোবরডাঙ্গাতেও একটা প্রবলেম ছিল, আমার কাছে খবর ছিল, ওইগুলো হয়ে যাবে আস্তে আস্তে। Work started for house to house connection। 70 লক্ষ কনজিউমার 88 লক্ষের মধ্যে কানেক্টেড হয়ে গেছে অলরেডি। যেটুকু এখনো হয়নি, নিশ্চয়ই কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, একটু ধৈর্য ধরুন, পেয়ে যাবে। যারা পেয়ে গেছেন আমি খুব খুশি, যারা পাননি তাদের ডেফিনেটলি কোনো সিরিয়াস প্রবলেম বা অ্যাকিউট কোনো প্রবলেম আছে, করতে গেলে কারেন্ট লেগে যেতে পারে বা কোনো প্রবলেম আছে, এটা একটু দেখে নিন। একটু কষ্ট হচ্ছে আপনাদের ঠিকই, সেরকম দরকার হলে এই এলাকাটায় শান্তনুকেও বলতে হবে, যদি আমাদের WBSEDC হয় বা যদি ইলেকট্রিসিটি সাপ্লাই হয়, যে কিছু জেনারেটর চালিয়ে হয়তো কিছু কিছু যদি আমরা জলটা চালাতে পারি, কিছু কিছু এরিয়া একটু বড় জেনারেটরগুলো যেগুলো আমরা নিয়ে এসেছিলাম জল চালানোর জন্য, যদি সেগুলো কোথাও রেস্টোর করার পরে ফ্রি থাকে, সেইগুলোকে ওয়েদারকে ইউটিলাইজ দেয় না। আমাদের এমপ্যাঙ্কমেন্ট রিপেয়ার এন্ড রেস্টোরেশন ওয়ার্ক বাই ইরিগেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট স্টার্ট হয়েছে। এর মধ্যে 400টা ব্রিজ কিন্তু আমরা রিপেয়ার করে ফেলেছি। আর আপনারা শুনে খুশি হবেন, আমার হোম সেক্রেটারি পড়ে আছে উত্তর 24 পরগনা জেলায় চৈতালি হিসেবে। কি আলাপন আছে এখানে? আলাপন ম্যাডাম আছি, ম্যাডাম এখানে উত্তর 24 পরগনা। আচ্ছা, ওখানে সোমেনও আছে আমার সিএমও থেকে। হ্যাঁ ম্যাডাম আছি। ডিএম প্রধানও আছে। ম্যাডাম আছি। জ্যোতিপ্রিয় মল্লিক ফুড মিনিস্টার আছে। হ্যাঁ দিদি আছি। জেলা পরিষদের সভাপতি আছেন। হ্যাঁ দিদি আছি। নির্মল ঘোষ আছেন। নারায়ণ আছে জেলা পরিষদ থেকে। আমার ডিস্ট্রিক্ট সিএমও বিওএস থেকে শুরু করে যারা যারা রাখার প্রয়োজন ডিস্ট্রিক্ট ওয়াইজও আছে। 420 অলরেডি রিপেয়ার হয়েছে এবং দক্ষিণ 24 পরগনায় উন্নয়ন আসনের সাথে
নবীন নিশ্চয়ই আছে, নবীন দক্ষিণ চব্বিশ পরগনায় হবে। Yes, ma'am. আছে। এই দেখুন নবীন আছে, ওখানে মন্টু পাকিয়া আছে মিনিস্টার, শামিমা জেলা পরিষদের সভাপতি আছে, ওখানে গিয়াসউদ্দিন মোল্লা আছে, ওখানে বঙ্কিম হাজরা আছে সাগর থেকে। বাদবাকি সবাইকে হয়তো ডাকতে পারিনি, কিন্তু ওখানে নবীন আছে, উলগা নাথন আছে, সিএমওএইচ ডিওএইচ থেকে শুরু করে বিভিন্ন এসপিরা আছে, সকলে আছে ওখানে। এবং 400 ব্রিজ এর মধ্যে রিপেয়ার হয়েছে। ওয়ার্ক সাইটস রেডি ফর ভরা পোর্টাল অলরেডি রেডি করে দেওয়া হয়েছে, 6 তারিখে ভরা পোর্টাল আছে। তা সত্ত্বেও অনেক সময় অনেক চলে আসে ভেঙে যায়। আমি তো বলছিলাম ওই কাজে গুলিগুলো কাজে লাগাবো, আর দেওয়া হচ্ছে নিয়ে যাবে কে? ডাব্বার বুলডোজার ওসব বড় বড় এলাকায় এটা নিয়ে যেতে পারবে না, কেনার দাম। রিপেয়ার ওয়ার্ক পিডব্লিউডি অলরেডি স্টার্ট করেছে, আমরা ছোটগুলো আগে করতে বলেছি। অল স্টেট ওয়ে হাইওয়েজ এন্ড ডিস্ট্রিক্ট রোডস আর ক্লিয়ার, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, কলকাতা ক্লিয়ার হয়ে গেছে। কিছু গাছ পড়ে আছে, তার কারণ ওগুলো তুলতে গিয়ে টাইম লাগবে, অত লরি আমাদের কাছে নেই। আমরা 300 লরিকে কাজে লাগিয়েছি, যা আমাদের কাছে অ্যাভেলেবেল। যদি আরো লরি কেউ দিতে দিন, আমি নিয়ে নেবো, আর 2 দিন লাগবে টোটাল গাছটা তুলতে, একটু টাইম লাগবে। রিপেয়ারিং যেটা হচ্ছে পান বরজ, 20,000 পান বরজ রেস্টোরেশনের কাজ শুরু হয়ে গেছে। 6,000 পুকুর পরিষ্কার করবার কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায়। যখন কোনো বড় জমায়েত হয়, বড় কোনো তীর্থ অনুষ্ঠান হয়, কুম্ভ মেলা টাইপের হয়, তখন কি হয়? ট্রেন বেশি চালায় রাশ ক্লিয়ার করবার জন্য। এখন তো আপনার ট্রেন চলছেই না, তাই যেটুকু চলছে তাতে আপনার ক্যাপাসিটি যথেষ্ট আছে। রেল তো আপনার কম নেই, এটা আমাকে বুঝিয়ে তো আপনি, আমি জানি। আর শ্রমিক এক্সপ্রেসে আমি তো নিজে থাকাকালীন 25টা পর্যন্ত বমি করে দিয়েছিলাম এক একটা ট্রেন। অনেক জায়গায় 22টা থেকে 25টা চলে, বিশেষ করে হাওড়া, মুম্বাই, কলকাতা, তার বেশি বাড়তে আমি 10 বছর আগেকার কথা বলছি। বগি বাড়ান, এক একজনকে এক একটা সিটে শোয়ার ব্যবস্থা করবি, ভাড়া তো আমরাই দিচ্ছি, আমরা তো স্টেট গভর্নমেন্ট পুরো খরচা দিচ্ছি। তা না করে আপনি হাজার হাজার লোককে 48 ঘন্টা 72 ঘন্টা ট্রাভেল করছে, তার একটু পানীয় জল পর্যন্ত নেই। তাকে আপনি দমবন্ধ ঘরের মধ্যে নিয়ে আসছেন, পাটাপাটি খড়ের গাদার মতো করে। যার ছিল না তাকেও আপনি করোনা দিচ্ছেন। আর তাহলে বেচারা মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জায় কি দোষ হলো বলুন? এটা আমার মাথায় ঢুকছিল আজকে। আমি আইন খেলে এক জায়গায় একরকম করবো, আপনারাই তো চালু করেছেন এটা। আমরা তো পাশে অর্ধেক লোক দিয়ে শুধু শিফট ছাড়া করিনি এখন। আপনারা যদি এটা করতে শুরু করেন, তাহলে আমি কিসের জন্য করবো? মন্দির বন্ধ রাখুন, মসজিদ বন্ধ রাখুন, গুরুদ্বারা বন্ধ রাখুন, গির্জা বন্ধ রাখুন। আমি অ্যাপিল করবো মন্দির মসজিদ গুরুদ্বারা কাল থেকে খুলবে, কিন্তু এক এ টাইম 10 জনের বেশি ঢোকা যাবে না। এক এ টাইম 10 জনের, ওখানে ভেতরে কোনো বড় অনুষ্ঠান হবে না, জাস্ট দর্শন করতে পারবে। দেখবে, নমস্কার করবে, সালাম করবে, সত শ্রী আকাল বলবে, চলে আসবে। পুজো দিলে পুজোর টাকাটা ভরে দেবে, পুজোটা দেবে, দিয়ে চলে আসবে। কিন্তু আমাদের যেহেতু এখানে নিয়ম আছে লকডাউনে, 15 জনের বেশি এক জায়গায় যেতে পারবেন না, সেহেতু মনে রাখবেন আমরা রিলিজিয়াস প্লেসে কোনো অ্যাসেম্বল করতে দেবো না। যেটা লকডাউনের নিয়ম মেনে নো অ্যাসেম্বল, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা, বাট 10 জন পর্যন্ত এক এ টাইম যেতে পারে, আবার চলে আসবে। একটা টাইম করে দেবেন, একসাথে কোনো দিও না, আমরা কিন্তু বাধ্য হব মন্দির কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ, গুরুদ্বারা কর্তৃপক্ষ, গির্জা কর্তৃপক্ষকে দায়িত্বটা নিতে হবে। এবং মন্দির মসজিদে ঢুকতে গেলেও মন্দির কমিটি তাদের জন্য একটু স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখবে, হাতে একটু স্যানিটাইজ করে দেবে। আর অনেক দোকান থেকে পোশাক কিনবে, সে কোথা থেকে স্কার্ফ প্যাকেট নিয়ে এসছে, বা কোথা থেকে খাবারের প্যাকেটে নিয়ে এসছে, সেগুলো আমি অনেকেই জানি না। কিন্তু একটু একটু করে খুলুন, আমি একটু একটু করে খুলুন। আমাদেরও দেবদেবীর পুজো হোক, দেশের যা দুরবস্থা, আসলে আমরা সবাই মিলে প্রার্থনা করি। বাট আমি আবার বলছি, মন্দিরকে দায়িত্ব নিতে হবে, মসজিদকে দায়িত্ব নিতে হবে। বাইরে কিন্তু নামাজ এখন হবে না,
10 জন করে যাবে, দরগায় যাবে, পুজো প্রার্থনা করবে, চলে আসবে। মন্দিরে যাবে, জাস্ট পুজো দেবে, চলে আসবে। 10 জনের বেশি একটা টাইম নয়, সেভাবে সিস্টেম করে করতে হবে। গুরুদ্বারাও তাই, গির্জাও তাই। কমিটিগুলো তারা নিজেরা দরকার ভলেন্টিয়ার রেখে এই সময়টা যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করা হয় সেটা লক্ষ্য রাখবে। কিন্তু বড় কোনো উৎসব এক্ষুনি হবে না, বড় কোনো উৎসব এক্ষুনি হবে না। এটা 5 জুন থেকে বলছি, কালকে একটা দিন টাইম দিবি। এই আজকে তো কত তারিখ হলো? 29। হ্যাঁ, পরিষ্কার করতে সময় লাগবে, 72 ঘন্টা পরিষ্কার করতে সময় লাগবে, কারণ এতদিন ধরে বন্ধ আছে তো সব। কোথায় ইউটিউবে ঢুকে বসে আছে, বা কোথায় সাপটা ঢুকে বসে আছে, বা কোথায় টিকটিকি ব্যাংক ঢুকে বসে আছে। মন্দির কর্তৃপক্ষকে পরিষ্কার করতে হবে এলাকা। সুতরাং 1 তারিখ থেকে 1 জুন থেকে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা এট এ টাইম 10 দিনের বেশি নয়। বড় পুজো উৎসব, বড় কমিটি এগুলো এখন কিচ্ছু হবে না, রিলিজিয়াস অ্যাসেম্বলিটা হবে না। কিন্তু আস্তে আস্তে হলো, আস্তে আস্তে মানুষ নিজের মন সন্তুষ্ট করার জন্য যা করিয়া, কারণ ওগুলো শুকিয়ে গেছে প্রায়। আমরা সব ধর্মকে ভালোবাসি, সব সম্প্রদায়কে ভালোবাসি। আস্তে আস্তে যাক, আস্তে আস্তে চলে আসুক। অ্যাসেম্বলি হওয়া যাবে না, নিজেরা ভলেন্টিয়ার রাখুন, দরকার লোকাল পুলিশ স্টেশনের সাথে কোঅর্ডিনেশন করি। এটা 1 তারিখ সকাল 10টা থেকে, নট বিফোর দ্যাট। এবং প্রথম খুলছি বলে অনেক দিন আগে পুজো আর্চা করে একটা যোগ্য করে, এখন মনে রাখবেন পয়সাটা ম্যাটার নয়। যে যজমানরা আসলো, অনেকে পুজো দিল একসাথে, অনেক টাকা দিয়ে এটা করতে যাবে না, অল্প অল্প করে করবে। এটা আমার মনে হয়েছে বলে, কারণ ট্রেনে যদি হাজার হাজার লোক একসাথে যাতায়াত করতে পারে, তাহলে মন্দিরটাও করতে পারে, মসজিদটাও করতে পারে, গুরুদ্বারাটাও করতে পারে, গির্জাটাও করতে পারে, দরগাটাও করতে পারে। এটা আমার মনে হয়েছে, এবং আমি আশা করি ভারত সরকারও নিশ্চয়ই এই সম্বন্ধে ভাববে। তাই বড় উৎসব ভারত সরকার যেটা বলছে, অ্যাসেম্বলি, রিলিজিয়াস অ্যাসেম্বলি না, আমি রিলিজিয়াস অ্যাসেম্বলির কথা বলছি না। আর এটা কাল থেকে 1 তারিখ থেকে হবে, তার কারণ যেহেতু 30 তারিখ পর্যন্ত লকডাউন করা আছে, এবং তাছাড়া ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এগুলো পুরো এলাকাটা স্যানিটাইজ করতে হবে। এটা মাথায় রাখবে। এটা আমি আপনাদের কাছে বললাম। এটা আমি একটা মানুষ, আমার মানবিকতা আমার সবচেয়ে বড় ধর্ম। সুতরাং আমি মনে করি আসুন আমরা মানবিক করি, সবাই মিলে মিলেমিশে কাজটা করি, এবং যারা ধর্মগুরু তারা ব্যাপারে নিজের নিজের দায়িত্ব পালন করবেন। নিজের নিজের দায়িত্ব না পালন করলে কিন্তু আমাদের লকডাউন আইনি যেতে হবে। এটা যেটা আমাকে যেতে বাধ্য করবেন না, এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে। কোনো কিছু একতরফা হয় না, দুতরফা